কবি শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন, দেয়ালে দেয়াল কার্নিশে কার্নিশ, ফুটপাথ বদল হয় মধ্যরাতে। আর তারই রেশ ধরে বলাই যায় ফুটপাথ দখল হয় দিনে রাতে। তা নিয়েই আবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। আবার নেতা পুলিশ লোভ নিয়ন্ত্রণ করুন, বেআইনি কিছু হলে পুলিশ ডিএম যেই হন ছাড়া হবে না, হুঁশিয়ারি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। একেই নাটক গিমিক বলে কটাক্ষ করছে বিরোধীরা। আর মমতার দলের মধ্যে অর্থাৎ তৃণমূলের মধ্যেই দেখা গেল নানান মন্তব্য। যেমন সব্যসাচী দত্ত বলছেন, আর তেমনি খোদ বর্ধমান পুরসভার চেয়ারম্যান, তৃণমূল পরিচালিত পুরসভা সেই চেয়ারম্যান বলছেন তিনি অসহায়, তার কাছে কাজ করা ভীষণ কঠিন হয়ে যাচ্ছে, প্রভাবশালীদের কাছে এতটাই অসহায় বোধ করছেন তিনি। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই শুরুতেই আপনাদের ফুটপাত ছাড়াতে হকারদের 1 মাস সময় মুখ্যমন্ত্রীর, অর্থাৎ হকারদের জন্য আরো 1 মাস সময় দিলেন মুখ্যমন্ত্রী ফুটপাত ছাড়ার জন্য। এত লোভ কেন? নেতা পুলিশকে রীতিমতো ধমক দিলেন, কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোভ ছাড়ুন, লোভ নিয়ন্ত্রণ করুন। হাইকোর্টের নির্দেশ, তারাতলায় বিজেপির পার্টি অফিসে চলল বুলডোজার। দিকে দিকে আজকেও উচ্ছেদ অভিযান চলে বিজেপির পার্টি অফিস, সেখানটাও গুড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, শিলিগুড়িতে জমি দখলে তৃণমূল নেতা সহ গ্রেফতার 3। পরের বিষয় আপনাদের সামনে, হাত দিলেই ছবল, প্রভাবশালীদের কাছে অসহায় খোদ তৃণমূল পরিচালিত বর্ধমান পুরসভার চেয়ারম্যান। তিনি বলছেন বেআইনি কাজ সহ যে সমস্ত অভিযোগ তিনি করছেন, যে কাজ করতে পারছি না, ভীষণ কঠিন হয়ে পড়ছে। ভারত হিন্দু রাষ্ট্র নয়, মতের প্রতিফলন ভোটে, এমনই মন্তব্য করছেন অমর্ত্য সেন। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, কিন্তু শুরুতেই আপনাদের সামনে রাখবো আপাতত উচ্ছেদ অভিযান বন্ধ, হকারদের 1 মাসের সময় দিলেন মুখ্যমন্ত্রী। আর এই নিয়ে সার্ভে করার নির্দেশ দিলেন পুলিশ প্রশাসনকে। পাশাপাশি হকারদের জন্য আলাদা জোন, স্টোর রুম তৈরি করে দেয়া সহ একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছেন তিনি। দেখুন, আমি এখন এই উচ্ছেদের মধ্যে না গিয়ে 1 মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই 1 মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি 1 মাস বাদে আবার বসবো। সোমবার ফুটপাত জবরদখল নিয়ে মুখ্যমন্ত্রীর ধমকের পরই যুদ্ধকালীন তৎপরতা অ্যাকশন মোডে দেখা গিয়েছিল পুলিশ প্রশাসনকে। কলকাতা থেকে জেলা জবরদখল উচ্ছেদে নামে বুলডোজার বাহিনী। এরই মধ্যে বৃহস্পতিবার নবান্নে বৈঠকে হকারদের 1 মাস সময় দিলেন মুখ্যমন্ত্রী। কারো চাকরি খাওয়ার অধিকার আমার নেই, কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই। আমার অধিকার হচ্ছে আমার স্বচ্ছতাও মেনটেন করতে হবে, তাদের লাইভলিহুডও দেখতে হবে। লক্ষ লক্ষ মানুষ কিন্তু হকারি করে খায়। আশা করব আগামীকাল আপনার লিটল বাহিনীকে আপনি বিরত করবেন। আগামীকাল সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে সেখানে পশ্চিমবাংলার জনগণকে, সমস্ত ধরনের মানুষকে, এলাকার ক্লাব প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বিজেপির কার্যকর্তা, তাদের সকলকে আমি অনুরোধ করব বিরোধী দলনেতা হিসাবে বাধা দিন। আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিস, আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। তাদের দরকার হলে শিফট করতে হবে, বুঝিয়ে বাজিয়ে, মারপিট করে নয়, বুলডোজার দিয়ে নয়। বৃহস্পতিবার নবান্নের বৈঠক থেকে হকারদের জন্য আলাদা জোন, স্টোর রুম তৈরি করে দেওয়া সহ একাধিক পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। ববি যে স্টল করেছে কর্পোরেশনে, সেই স্টলটা আরেকটু আপডেট করে সবাইকে সব মিউনিসিপ্যালিটিতে একই রকম দেবে, যাতে সবাই একটা মাথা রাখার জায়গা পায়। আর একটা গোডাউন থাকবে, যে গোডাউনটায় রাতে সেই জিনিসগুলো তুলে রাখতে পারবে, সেটা খুব একটা বেশি দূরে যেন না হয়। তার জন্য দরকার হয় 4-5টা ওই কাঠের যে ভ্যান গাড়িগুলো পাওয়া যায় সাইকেল দিয়ে, সেগুলো রেখে দেবে, তাতে করে নিয়ে যাবে, নিয়ে গিয়ে রেখে দেবে, নাম্বারিং করে দিবি। ঠিক আছে, যাদের তুলে দেবে, যাদের বসিয়েছিল হয়তো 50,000 টাকা নিয়ে, রেটটা ডাবল হয়ে যাবে, ওটা 1 লাখ হয়ে যাবে। কাজের কাজ এটাই হবে। প্রথমে কড়া সিদ্ধান্ত, অ্যাকশন, তারপর মানবিক মুখ। 1 মাসের জন্য বিরতি। ভারসাম্যের রাজনীতি, প্রশ্ন রাজনৈতিক মহলে। আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ, প্রবীর চক্রবর্তীর রিপোর্ট,
এবিপি আনন্দ। আমি পার্থদার কাছে আসবো। পার্থদা, বিরোধীরা বলছেন কাজের কাজ কিছুই হবে না, কাজের কাজ হবে তো না হলে বিরোধীরা বলছেন একেবারে বাধা দেবেন, বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াবেন, শুভেন্দু অধিকারী যেমনটা বললেন। কিন্তু এই যে একাধিক পদক্ষেপ নেওয়া হলো, এই যে সিস্টেমের কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হকার উচ্ছেদ সমস্যা এটা তো আজকের নয়, এর আগে কেন করা হয়নি, এখন কেন? দেখুন, এই প্রসেস বিভিন্ন সময়ই করা হয়ে থাকে। নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এবার সর্বস্তরের বৈঠক ডেকে একটা কার্যক্রমকে আরও বেশি ত্বরান্বিত করবার চেষ্টা করছেন। তারই ফলশ্রুতিতে তিনি সার্বিকভাবে প্রথম পর্যায়ে পৌরসভার এবং দায়িত্বশীল যারা প্রতিনিধি, পুলিশ আধিকারিক সকলের সঙ্গে বসে তিনি একটা কর্মসূচি নেওয়ার কথা ঘোষণা করেছেন। চলার পথে কিছু খামতি নিশ্চিতভাবে দেখা দিচ্ছে বিভিন্ন জায়গায়, তো হকারদের নিয়ে বসে একটা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে 1 মাসের মধ্যে শিফটিং হবে। যারা যে জায়গাগুলো জোর করে দখল করে রয়েছে বা যে ভিডিওগ্রাফি পুরোনো সময় করে রাখা, অনেক আগে করে রাখা ছিল, সেই বর্ডার লাইন ধরে তার বাইরে তারা বসবে এবং তাদের যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য বেশ কিছু পরিকল্পনা ঘোষণা করেছেন। যেমন স্টোর রুমের কথা বলেছেন, কাছাকাছি কোথাও স্টোর রুম রাখার ব্যবস্থা বা এই জাতীয় কার্যক্রমগুলোকে খুব একদম সায়েন্টিফিক ওয়েতে তিনি করে ফলপ্রসূ করবার চেষ্টা। আপনার কাছ থেকে এই দুটো তিনটে শব্দ আমি নিলাম, একটা হচ্ছে খামতি, একটা হচ্ছে একদম পুরো সিস্টেমেটিক ওয়েতে। আপনি নিশ্চয়ই শুনলেন সায়েন্টিফিক ওয়েতে, এবং আপনি নিশ্চয়ই শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন আজকে নবান্নের বৈঠকে, সেখানে যখন হকারদের থেকে একজন নেতা প্রশ্ন করেন এবং বলেন যে আমরা এর আগেও মেয়রকে জানিয়েছি, কোনো সমস্যার সমাধান হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই জন্যই তো আমাকে বসতে হলো, এতদিন বসে কাজ হয়নি বলেই তো বসতে হলো। কেন তাহলে এতদিন কাজ হলো না? এই জবাব তো দিতে হবে শাসক দলকে। না, নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের সর্বোচ্চ হিসেবে তিনি উপলব্ধি করেছেন কোথাও একটা খামতি থেকে গেছে, তাই সেই খামতিটা দূরীভূত করবার জন্য তিনি নিজেই দায়িত্ব নিয়ে মেয়র সহ কর্পোরেশনের যারা প্রতিনিধি তাদেরকে বসে নিয়ে, পুলিশ আধিকারিক সকলকে নিয়ে এবং হকারদের সঙ্গে কথা বলে একটা ফিক্স আপ করে একটা পদ্ধতি অবলম্বন করে এই কার্যক্রমটাকে ফলপ্রসূ করা হবে যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়, তাদের কাজ করতে। আজকে মুখ্যমন্ত্রী নেতা পুলিশ কাউন্সিলরকে একদম কাঠগড়ায় দাঁড় করালেন। আমি বলছি নেতা পুলিশ মন্ত্রীদের হাত, কাউন্সিলরদের হাত মাথায় না থাকলে হকার এরকম গোটা রাস্তা জুড়ে বসতে পারেন, রাস্তার উপর চলে আসতে পারে যেখানে মানুষ হাঁটতেই পারে না। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী যে হঠকারী একটা সিদ্ধান্ত, ফট করে উনি ঠিক করলেন বুলডোজার চালাবেন এবং শহর তুলে দেবেন। গত দুদিনে যেভাবে সল্টলেক, করুণাময়ী, বেহালা, যেসব জায়গায় যেভাবে ভাঙচুর হয়েছে, যে হাজার হাজার হকার যারা সর্বশান্ত হয়েছে, তাদের কথা ওনার আজকে মনে পড়েছে। আজকে তিনি মিটিংয়ে বসে এত কথা, এত মানব দরদি মুখ দেখিয়ে বলছেন কেন? তার এই বৈঠক, এই ডিসিশন, এগুলো কি একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সাধারণ মানুষ দুদিন আগে করে আগে ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না বলো না? যেদিন আজকে রাজাবাজারে বুলডোজার চলার কথা ছিল, আপনার কতগুলো এরিয়া দেখে সেই আজকেরটা বন্ধ হলো, তাহলে আপনি কি বলবেন না মুখ্যমন্ত্রীর এটা কি ইচ্ছাকৃত ভুল, নাকি তিনি জানতেন যে এতটা করার পরে একটা জায়গায় আসবে, তার যে উদ্দেশ্য খানিকটা সফল হবে এবং তারপরে তিনি 1 মাস সময় দেবেন? 1 মাস পরে তিনি যদি কোনো রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসনের কথা ভাবেন বা সাধারণ মানুষের হকারদের জন্য যেগুলো বলছেন এটা ওটা সেইগুলো করেন, তাহলে তিনি এই প্ল্যানটা করলেন না। তিনি তো হট করে আসেননি, দীর্ঘদিন তিনি ক্ষমতায় আছেন, 2টো টার্ম তার হয়ে গেছে এবং সেই টার্মের বলে একদিন আমরা দেখেছি যে ঘিঞ্জি, একবালপুর, মমিনপুর, খিদিরপুর, যেখানে বাড়ি ভেঙে এতগুলো প্রাণ গেল, কটা বেআইনি বাড়ি ভাঙা হয়েছে। তার যদি সৎসাহস থাকে, আমি মুখ্যমন্ত্রীকে বলবো আপনার কাউন্সিলর মন্ত্রীদের সম্পত্তির উৎস দেখুন। একটা বাড়ি নির্মাণ করতে 500 টাকা স্কয়ার ফিট খায়, তারা বলুক উৎস কি, কোত্থেকে 10 বছর এত টাকা রোজগার হলো। দেখবেন দুধ কা দুধ, পানি কা পানি, সাধারণ মানুষের মুখের ভাত এবং তাদের পাতে তাদের সম্পত্তি এইভাবে নষ্ট করবেন না। আপনার এই দূরদর্শিতার অভাবে আজকে বাংলার এই হকারগুলো যাদের কিচ্ছু নেই, যারা দিন গেলে 24 তারিখে মুখ্যমন্ত্রী বলেছিলেন এবং লোভের কথা, এবং আজকে আরো একবার বললেন এবং একদম নেতা পুলিশ মন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বললেন লোভ সম্বরণ করুন। ঠিক কি বলেছেন আজকে মুখ্যমন্ত্রী নবান্নের বৈঠকে? দেখুন, যেমন হাতিবাগান, রাস্তা নেই, রাস্তাটা দখল হয়ে গেছে, এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে।
তাড়াভাবে দিয়ে দিলাম, টাকা কিনে নিলাম, মাসে চাঁদা পেলাম, না, হবে না। ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না? লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে, নেতা, পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে, সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। সলিলদার কাছে আসবো। সলিলদা, যখন জানেন মুখ্যমন্ত্রী, তখন কেন ব্যবস্থা নিচ্ছেন না? ডাল ভাত খেয়ে চলবে, মাছ তরকারি খেলেই হবে, বেশি খাওয়ার দরকার নেই, লোভ নিয়ন্ত্রণ করুন, সম্বরণ করুন বলছেন মুখ্যমন্ত্রী। 13 বছর ওরা উপলব্ধি করতে লাগলো। আবার আমি আবার কি বলবো, তুমি বলো না। মানে ওনার কোনো অনেস্ট ইন্টেনশন ছিল এই উচ্ছেদের পেছনে? এটা তো হওয়ারই কথা ছিল। 1 মাস তো গ্রেস পিরিয়ড দিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে। এবং খালি তাই না, অনেক কথা বলেছেন ইনি। হকারদের আমি ভালোবাসি, কাউকে আমরা গ্রেপ্তার বেকার করতে চাই না, পুলিশের লোক খুব বেড়ে গেছে, যেখান থেকে এনক্রোচমেন্ট হবে সেখানকার কাউন্সিলর অ্যারেস্ট হবে। মানে আর কি, মানে কি বলছেন কি না বলছেন কেউ জানে না। এখন বলছে যে বুলডোজার সে খেতে পারছে না, পুলিশের লোক বেড়ে গেলে নিয়ন্ত্রণ করবে কি? আর লোভ বাড়বেই বা কেন? লোভের প্রসঙ্গ উঠছেই বা কেন? যে কারা টাকা পয়সা নিয়ে বসালো দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর, গত 12-13 বছর ধরে। তার আগেও হয়েছে, তার আগে হয়নি তা নয়, তাও হয়েছে। কিন্তু এই যে গিমিক, যেটা প্রথম থেকেই আমি বলছি, যে গিমিকটা যেটা দিয়েছে, এটার কিন্তু কয়েকটা কারণ আছে। 1 নম্বর, স্টান্ট আর গিমিক দেওয়া কিন্তু ওনার সহজাত একটা, আমার বলতে বাধা নেই, মাননীয় মুখ্যমন্ত্রী, এটা সহজাত একটা। এটা উনি সবসময় করে এসছেন থ্রু আউট। দেখো, ওনার অনেস্ট এফোর্ট বা ইন্টেনশন ছিল না কখনো আনঅথরাইজড এনক্রোচমেন্ট রিমুভ করার জন্য। একটা ইমেজ বিল্ডিংয়ের একটা অদম্য প্রচেষ্টাও রয়েছে। আর সবচাইতে যেটা বড় কথা, উনি একদম অঙ্ক কষে হিসেব করে কনসাসলি লস্ট ভোট ব্যাংক রিট্রিভ করার একটা অদম্য প্রচেষ্টা দেখিয়েছেন। এবং তারপরে দেখছেন এটা সম্ভব না, এটা কিন্তু উনি জানতেন যে এটাকে ওনাকে স্টপ করতে হবে। কারণ যেটা হয়েছে খুব আনঅর্গানাইজ, আনসাইন্টিফিক, আনপ্ল্যান্ডভাবে হয়েছে। সুতরাং রইল ঝোলা, চললো ভোলা। এবার ঠিক যেরকম চলছিল সেরকমই চলবে। এখন উনি অনেক বলছে পিছনে কালো প্লাস্টিক থাকবে না, সামনের দিকটা এদিক থাকবে। 2 ভাই যদি থাকে, 2 বোন লক্ষ্মী ভাণ্ডার পায়, 2 ভাই যদি থাকে তাহলে আরেক ভাইকে আরেকটা জায়গায় ব্যবস্থা করে দিতে হবে। তারপরে বলছে ক্লাস্টার করে দিতে হবে। দেখুন, প্রশাসনিক ব্যাপারটা একটা ডাইনামিক প্রসেস, একটা স্ট্যাটিক জায়গায় থাকে না। প্রতিনিয়ত এটাকে এগিয়ে নিয়ে যেতে হয়, এই প্রসেসগুলো চলতে থাকে। নিশ্চিতভাবে এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী আরও ভালোভাবে বিষয়টাকে করতে চাইছেন। হকার নিয়ে রাস্তা, সেটা 2024 এসে 2024 লোকসভা ভোটের পরে, তখনই আপনারা পিছিয়ে যাওয়ার পরে যে এখন ভোট চলছে তাই জন্য করছে, ভোট ফুরিয়ে গেলে বলে ভোট ব্যাংক রিভোক করবার জন্য করছে, এই ধরনের কথা আসবে। কিন্তু কাজ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটাই করছেন। এবং হকার উচ্ছেদ নয়, হকাররা যাতে সঠিকভাবে তাদের রুটি রোজগার চালাতে পারে, সাধারণ মানুষের জনজীবনও যাতে বিপর্যস্ত না হয়, ব্যাহত না হয়, সেটা একদমই যেটা আপনি বলছেন, হকার উচ্ছেদ নয়। আরো 1 মাস সময় দিলাম, এই কথাটা বলতে হচ্ছে কেন এখন? প্রশ্নটা তো এখানে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, পুলিশ নেতা মন্ত্রীদের গ্রেফতারি করা পর্যন্ত হুঁশিয়ারি, আর তার মধ্যেই খোদ বর্ধমান পুরসভার চেয়ারম্যান তিনি অসহায় বোধ করছেন প্রভাবশালীদের কাছে। সরকারি জমি দখল থেকে বেআইনি নির্মাণ, মুখ খুলে কি বললেন তিনি? যে কাজ করা ভীষণ কঠিন হয়ে যাচ্ছে, হাত দিতে গেলেই খেতে হচ্ছে ছোবল। প্রভাবশালী তত্ত্বে এবার মুখ খুলেছেন বর্ধমান পুরসভার চেয়ারম্যান। কি বলেছেন তিনি দেখুন। বাইরে থেকে এনে টাকার বিনিময়ে এদের বসিয়ে দেওয়া হচ্ছে, আর এদের বসার জন্য গাড়ি ঘোড়া সব যানজট হচ্ছে। ধরতে যাবেন এক একটা কেউটের বাচ্চা, আমার পেছনে অমুক কাকা আছে, আমার পেছনে অমুক দাদা আছে, অমুক মামা আছে, সবার পেছনে একটা করে লোক আছে, আমাদের পেছনে কেউ নেই। এখানেই হাত দিতে যাবেন, ছোবল খাবেন। এটা প্রতিক্রিয়াশীল শক্তি, কায়েমি স্বার্থ যেখানে কাজ করে। ছিল বাড়িটা G+4, দেখা গেল সে 5 তুলে ফেলেছে, একটা তলা বাড়িয়ে ফেলেছে, 5টা-6টা ফ্ল্যাট বেশি হয়ে গেল। ধরতে যাওয়া হলো, সে এমন সব লোকদের নাম করছে আইন যারা ভঙ্গ করবার মতো,
আইন ভঙ্গকারী হিসেবে চিহ্নিত হলেও যাদের কোনো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। বালি তোলে কারা? প্রতিদিনই কাগজে দেখি পুলিশ খুব সক্রিয় বালি চোরদের ধরছে। ছবি দেখতে চাইলে আমি দেখাতে পারি, যেখানে আমাদের গ্যালারি দিকে জল উঠছে তার চারপাশে নৌকোগুলো ঘুরছে আর বালি তুলছে, মেশিনে বালি তুলছে। এরকম যদি 6 মাস চলে ওই গ্যালারি দিকে আর জল উঠবে না, ভেঙে পড়বে। তো স্বাভাবিকভাবেই প্রতিবন্ধকতা, বাধা সব ক্ষেত্রে আছে। বেআইনি নির্মাণ বললাম, বেআইনি নির্মাণ তো একটা সাধারণ মানুষ 3 তলাকে 4 তলা এমনিতে করতে পারে না, মদত না থাকলে। হয় তার টাকার জন্য পারে, অথবা অন্য কারোর মদতের জন্য পারে। পুকুর ভরাট লাভজনক ব্যবসা। 5 কাঠা 6 কাঠার একটা ডোবা যদি ভরাট করতে পারে, শহরে এমন কোনো জায়গা নেই 20-25 লক্ষ টাকা কাঠানা আছে। 1 কোটি টাকার সম্পত্তি একটা ডোবা কোনো রকমে ভরাট করতে পারলেই হলো, অথচ ডোবাটা থেকে তার রিটার্ন কিছু নেই। তা এই যে যে কথাটা প্রথমেই বলেছিলাম, এই কুয়েদের কাছেই এখন ভিড়। তারা বেআইনি নির্মাণ করিয়ে দিতে পারে, তারা বেআইনি পুকুর ভরাট করিয়ে দিতে পারে, তারা সরকারি জমি দখল করিয়ে দিতে পারে। ওই রেলিং 42 লক্ষ টাকায় করে দিলাম সরাবার জন্য, এখন হকাররা ওই ওর উপরে ছাউনি দিয়ে নিচেও বসে উপরেও বসে। কি সুন্দর লাভ হয়েছে। এগুলো তো মদত আছে, রাজনৈতিক দলগুলো অস্বীকার করতে পারবে না। শ্রীকুমারদা একদম জলের মতো পরিষ্কার করে দিলেন তো, যে মদত আছে, মদত না ছাড়া কেউ এরকম করতে পারেন না, হাত দিতে গেলেই খেতে হবে চবল। মারাত্মক কথা বলছেন তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান। দেখুন, এখন যারা আমরা বসে আছি আর তাদের জানি না এই ঘটনাগুলো, এমন কেউ আছেন এখানে? সব যারা তৃণমূলের প্রতিনিধি রয়েছেন, পার্থ, তিনিও জানেন যে কি হচ্ছে আর কি হচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তো আজকে মুখ্যমন্ত্রী হননি, তিনি তো 2011 সালে হয়েছেন। তারপর থেকে প্রতিটা ঘটনা তিনি তো দেখতে পাচ্ছেন, চোখের একদম সামনে, যে একদম গোটা চেহারাটা পাল্টে গেল হঠাৎ করে। তার ঘুম ভাঙলো এখন। আসলে 10টা বছর ঘুমিয়ে থাকলেন, এখন ঘুম ভেঙেছে কখন? যখন দেখছেন শহরের ভোটটা চলে যাচ্ছে। একদম খুব পরিষ্কারভাবে বললে এটাই বলতে হয়, শহরের ভোট চলে যাচ্ছে যখন মনে হচ্ছে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ইলেকশনগুলোর সামনে, তখন মানুষকে খুশি করার জন্য একটা কাজ করতে হবে। আচ্ছা, কাজ করতে শুরু, গতকাল যাদের ভাঙলো, একটি মানুষের কান্না আমি ভুলবো না কখনো। সে হকার, সে বলল আমাকে পুলিশ বলছে, পুলিশও বলছে, এই ছবি আপনাদের ক্যামেরাতেই আছে, তো সে পুলিশকে বলছে আমার জিনিসগুলো তুমি নিয়ে যাচ্ছ কোথায়? বললে চলে আসুন, আপনাকে অ্যারেস্ট করা হয়েছে, আপনি ওখানে গিয়ে বেছে নেবেন আপনার জিনিস। সে চিৎকার করে বলল কার জিনিস কোথায় গেল আমি চিনব কী করে? তো এ কান্না তো দেখেছি। এই কান্নাটা মমতা ব্যানার্জি দেখতে পাননি, মুখ্যমন্ত্রী তিনি দেখেছেন, কিন্তু তিনি কেন করলেন যে আজকে তিনি সময় দেবেন, তিনি বসেছিলেন কিন্তু যে একটা দিন ওরকম দেখাবো রিয়াকশান, মানুষ আমার সঙ্গে থাকবে, মানুষ আমার দিকে আবার ঢলে পড়বে যে আমি রাস্তা পরিষ্কার করার জন্য চেষ্টা করেছিলাম। এবং তারপরে 1 মাসের মধ্যে মানুষের মেমারি খুব কম, তারপরে ভুলে যাবেন লোকে। আমরাও ওদেরকে আবার বসিয়ে রাখবো, কারণ যারা বসেছে তারা এমনি এমনি বসেনি, কিন্তু কেউ একজনও না, সবটাই বসেছে তাদের বসানো হয়েছে বলে, এবং প্রচুর টাকার ভিত্তিতে। তিনি নাম ধরে, আমি আরেকটা কথা বলিনি বাপিয়া, তা হচ্ছে উনি যে সমস্ত মন্ত্রীদের নিয়ে বললেন, একদম সরাসরি নাম তুলে, আমি আর নাম করছি না এখানে, যাদের নাম ধরে বললেন কত টাকা নিচ্ছে, এই ত্রিপল এইদিকে খাটানো ওখানে কাটানো, প্রত্যেকটা ক্ষেত্রে কত, আমাদের সংস্কৃতির বাইরের লোক কোথা থেকে এসছে, এসব কথা তো তার মুখে আমরা শুনেছিলাম। এখন প্রবলেম হচ্ছে, আচ্ছা যদি যিনি মন্ত্রী শুনলেন কথাগুলো মিটিংয়ে বসে, যদি ওই জায়গাতে, আমি তো 15টা বছর মন্ত্রী ছিলাম, আমাকে বলছেন যে সমাধান দুরস্ত, সমাধান হবে না, সরষের মধ্যে ভূত, যেটা তৃণমূলের অন্যান্য নেতারাও বলছেন। আমি ঠিক এই জায়গাটাতে সুমনদার কাছে আসবো। সুমনদা, মুখ্যমন্ত্রী নিজেই তো বলে দিচ্ছেন তোলা তুলছে কারা এবং তোলা হচ্ছে, একেবারে মানে নির্দিষ্ট করে বলে দিচ্ছেন যে কাউন্সিলররা, নেতারা, মন্ত্রীরা, এমন পুলিশকেও ছাড়ছেন না তিনি। না, উনি 2011 সালে ক্ষমতায় এসেছিলেন স্বচ্ছতা এবং সততাকে ব্র্যান্ড নেম বানিয়ে। তাহলে এত বছর ধরে কি করলেন, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় এই অভিযান চলছে, হকারদের তুলে দেওয়া হচ্ছে, এগুলো কিছু না, এগুলো আরবান এবং সাব আরবান যে ভোটার্স রয়েছে তাদের বৃহত্তর দুর্নীতি থেকে নজর ঘোরানোর জন্যে এটা একটা ওয়েল
প্ল্যান্ড ভেঞ্চার তৃণমূল কংগ্রেস এবং যে সমস্যা ছিল সেই সমস্যাই থাকবে, টিভিতেই থাকবে। একদম নয়। কিন্তু আজকে এই মুহূর্তে যেটা করা হচ্ছে, কারণ বাংলা যেখানে চাকরি বিক্রির থেকে শুরু করে বিভিন্ন ধরনের দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে, সেখানে উনি আরবান এবং সাব আরবান ভোটারদের যতটা সমর্থন পাবেন ভেবেছিলেন, উনি সেটা পাচ্ছেন না। 1, 2 নম্বর হচ্ছে আজ সারা বাংলা জুড়ে তৃণমূলের নেতা, কাউন্সিলর, এমএলএ পুলিশের সঙ্গে যোগসাজশ করে দুর্নীতি করে। কলকাতায় যত বহুতল হয় এবং বেআইনি বহুতল হয়, আপনি কি জানেন কারা মিডিয়েট করে? থানায় বসে কাউন্সিলররা বসে, থানার ওসি বসে, প্রমোটার বসে, 3 জনে মিলে সিন্ডিকেট করে অ্যালাউ করে দেওয়া হয়। এটা বাংলার প্রশাসন, এই প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছে। আমি এবিপি আনন্দর এই প্যানেলের মাধ্যমে এটাও জানতে চাই, বাংলার শাসকরা বিশেষ করে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের বাড়ি যেসব জমির ওপরে আছে সেগুলো দখল করা জমি কিনা আমি আরটিআই করব আমার দলের তরফ থেকে, আরো বেরিয়ে আসবে। এ তো শুধু সামান্য হকাররা, সামান্য হকার, এদের কি দোষ? এদের কি দোষ? এদের উপরে এটা অত্যাচার হচ্ছে, দুর্নীতিকে ঢাকতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী। পার্থদা, এই যে বুলডোজার, যোগীরাজ্যের বুলডোজারের কথা বারবার উঠে আসে, সেখানে আপনারাই একসময় বলতেন, কিন্তু তখন যোগী আদিত্যনাথ তিনি বলতেন বেআইনি জমি জবরদখল করতে গিয়ে বুলডোজার চালাবো না তো কি করব, আরতি করব। সেই বুলডোজারই তো চালাতে হচ্ছে বেআইনি জমি জবরদখল হটাতে। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বুলডোজ করতে বলেননি, অবৈধ যেগুলো যারা বসেছে তাদেরকে সরিয়ে দেওয়ার কথা বলছে। যখনই তার একটা সিস্টেমের কথা বলছেন তো, একটা সিস্টেমের কথা বলছেন তো, সেই সিস্টেমটা যদি প্রথম থেকেই থাকতো তাহলে তো আজকে বুলডোজার চালাতে হতো না। আর মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র প্রশাসক সরকার যিনি স্পষ্টভাবে বলতে পারেন নিজের দলের কোনো লোক যদি দুর্নীতি করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে। আজকে শিলিগুড়িতে অ্যারেস্ট হয়েছে পুলিশদের বিরুদ্ধে, আধিকারিক সবার বিরুদ্ধে সাহস পায়। আমি অবশ্যই, আপনি ডাবগ্রাম ফুলবাড়ির কথা বলছেন, শিলিগুড়ির কথা আজকে এক সেকেন্ড একদম কোন ব্যবস্থাপনা গ্রহণ হয়েছে আমরা জানতে চাই। আজকে তৃণমূল নেতা সহ আরো 2 জন গ্রেফতার হয়েছেন, কিন্তু আমি বলছি এত পরে কেন? প্রশ্নটা তো এখানে। হকারদের কথা শুনবো, যাদের উচ্ছেদ অভিযান নিয়ে এত কথা, সেই হকাররা তারা কি বলছেন দেখুন। আমরা যাব কোথায়? চাকরি বাকরি নেই, কিচ্ছু নেই, এই এ করেই খাচ্ছি, লোকের দোকানে এ করে কাজ করে। বাচ্চাদের লেখাপড়া আছে, সব আছে, সংসার আছে। তাপস চ্যাটার্জি ভোটের সময় আমাদের এই হকারদেরকে নিয়ে এক্সিস মলে পিছনে বড় মিটিং করেছিল, তারপরে 2 বার 3 বার জিতে গেছে, একবারও দেখা করতে আসেনি যে এদেরকে সুষ্ঠুভাবে কি করে বানিয়ে দেওয়া যায়। আমার কোনো সাহায্য দরকার নেই, আমার দিদির ব্যবসার জায়গাটা কেন তুলে দিচ্ছে আজকাল? আমাদের লোক কাজ দরকার নেই, আমাদের কিছু দরকার নেই, আমাদের খেতে খাবো। দিদি আমাদের ছোট ছোট বাচ্চা আছে বাড়িতে, কোথায় যাবো, কোথায় খাটবো, কোথায় কি খাবো, এরকম সিদ্ধান্ত নিলে তো হবে না, হঠাৎ বলে দিলে হবে না, আমাদেরকে কিছু টাইম দিতে হবে। করে খেতে খাই, আমাদের ছোট জায়গা হোক, আমরা করে খেতে চাই, সেই রকম পজিশন আমাদের দিক। আমরা কেন উচ্ছেদ হতে চাইছি না, আমরা লক্ষ্য ফেলা চাই না। যারা এখানে বসে রয়েছে দোকান নিয়ে 30 বছর 40 বছর ধরে হকার কার্ড রয়েছে, তাদের সঙ্গে একটা আলোচনা করে তাদের একটা আলাদা ব্যবস্থা করার প্ল্যানিং করা যেত, বা কোন কোন দোকান পুরনো কোনগুলো নতুন আইডেন্টিফাই করার পর তাদেরকে ব্যবস্থা নিলে ঠিক ছিল। 11 মাসের এগ্রিমেন্টে যেতে চাই না, আমরা চাই পুনর্বার আমাদের পরবর্তী স্টেপে যাতে দোকানদারি করে খেতে পারে এরকম একটা নিয়ম করুক। অভিযোগ আমারই যে ফুটপাতের দোকান আমাদের বলেছে তুলে দিতে, আমরা তুলে দেবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে যাদের পয়সা রয়েছে বেআইনি বিল্ডিং এবং বেআইনি কনস্ট্রাকশন করে ফুটপাতের মধ্যে এখানে আছে, সেইটাও ভাঙা হোক। অর্চনা দিয়ে হকাররা চোখে জল নিয়ে বলছেন যে আমরা কাজ করে খেতে চাই, লক্ষ্মীর ভান্ডার চাই না। দেখুন, একটা জিনিস তো খুব পরিষ্কার, ইমিডিয়েটলি এই ভোটের রেজাল্টের পরে যখন দেখা গেল পুরসভাগুলোতে তৃণমূলের ভোট কমেছে, যেই জায়গাগুলো হয়েছে টার্গেট করে সেই জায়গাগুলোতে বুলডোজার চালিয়ে দেওয়া হলো 2 দিন, কোনো শব্দ নেই, আওয়াজ নেই মুখ্যমন্ত্রী। এবং দেখলেন কোথায় গেল? বাইপাস ধাবা, যেটা আমাদের এই বেলেঘাটা আমার বাড়ির অঞ্চলের একটা বাইপাসকে বন্ধ করে একটা দিন গেলে 10 লাখ 20 লাখের সেল হয়, একজন কাউন্সিলর তৃণমূলের, সেখানে কিন্তু কিচ্ছু হলো না।
সে বাইপাসকে পুরো মার্বেলিং করে সেখানে ব্যবসা করছে, কিচ্ছু হলো না। হলো কোথায়? তারাতলা বিজেপি পার্টি অফিস, বুলডোজার চলল। আপনি ওটা আমাকে এক মিনিট না, সেটা আদালতের নির্দেশ হয়েছে, আদালতের নির্দেশে হয়েছে। না না, আমি সেটা বলিনি, আমি বলছি আপনার এই যে বুলডোজার চালাবার এবং দুদিনের যে ক্ষমতা দেখালো মমতা বন্দ্যোপাধ্যায়, এটা সব বলেন তাহলে তো এটা হয়নি কেন? তাহলে তো এটাও তৃণমূলের পক্ষ থেকে উঠে আসবে যে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী বলেছিলেন যে 26-এ আমরা এলে বুলডোজার চলবে। কেন না বেছে বেছে এই জায়গাগুলোতে কেন হলো? কেন আপনার খিদিরপুর, মমিনপুর, রাজাবাজার এইসব জায়গায় চললো না? দ্বিতীয় কথা, রিহ্যাবিলিটেশনের কথা তিনি কেন আগে বললেন না? তিনি তো নতুন নন, তিনি তো জানেন যে করলে এই মানুষগুলো পেটে লাথি পড়বে, তাতে খাওয়া বন্ধ হবে, তখন তিনি এগুলো করেননি কেন? বর্ধমান শিক্ষা দিতে চেয়েছেন তিনি, যারা বিজেপিকে ভোট দিয়েছে। বর্ধমান পুরসভার চেয়ারম্যান কিন্তু সব খোলাখুলি বলেই দিয়েছেন। উনি বলেছেন যে বেআইনি নির্মাণ বলুন, বালি পাচার বলুন, হকার উচ্ছেদ বলুন, মানে কবির সেই বিখ্যাত দুটো পংক্তি আমি না বলে পারি, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলে পাইতে পারো অমূল্য রতন, মানে এরা হচ্ছে সব ছাই পাস। আর অমূল্য রতন যারা, তারা কিন্তু হিডন, তারা কিন্তু সামনে নেই। তাহলে দেখো, আর ক্লাইম্যাক্সটা কি জানো তো? এত দুঃখের কথা বললেন ওই চেয়ারম্যান, তিনি কিন্তু এখনও ওই পথটা আঁকড়ে ধরে থাকবেন। দ্যাট ইজ দ্য ক্লাইম্যাক্স। এবং আমার যেটা কথা বক্তব্য, আমি এই প্রশ্নটা করতে চাই, তাহলে কি হকার উচ্ছেদ অভিযানটা কি ক্যাপ্টেন অ্যাভেন্স, না এটা আদৌ হবে? যার জন্য গতকালও আমি বলছি আনপ্ল্যান, আনসাইন্টিফিক, আনঅর্গানাইজড একটা গিমিক, রইল ঝোলা চলল ভোলা, আবার কিন্তু ভোলা তার রাস্তা। অর্থাৎ শৈলেন্দা বলছেন রইল ঝোলা চলল ভোলা, যে সমস্যা সেই সমস্যাই থেকে যাবে, পুরোটাই নাটক এবং গিমিক। এই সমস্যার সমাধান হয় কিনা অবশ্যই নজর থাকবে, কিন্তু আরো অনেক সমস্যার কথা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। দেশের ক্ষেত্রে লোকসভা ভোটের পর প্রথমবার ভারতে এসে ফের মোদী সরকারকে বিঁধেছেন তিনি। এবারের নির্বাচনে বিজেপি দেশ জুড়ে রাম মন্দির ইস্যুতে হাওয়া তুললেও শেষ অবধি তা তাদের পক্ষে যায়নি। অযোধ্যা যে লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, সেই ফৈজাবাদেও বিজেপি হেরেছে। আর এই প্রেক্ষাপটে অমর্ত্য সেন বলেছেন, ভারতবর্ষ যে হিন্দু রাষ্ট্র নয়, এই বিষয়ে ভারতীয় ভোটাররা তাদের মতামত জানিয়ে দিয়েছেন। দেখুন, ভারতবর্ষ যে হিন্দু রাষ্ট্র নয় এ বিষয়ে ভারতীয় ভোটাররা তাদের মতামত জানিয়েছেন এবং মতামতটা সেই পরিবর্তনের বিরোধী। তৃতীয়বার ক্ষমতা এলেও এই প্রথমবার ম্যাজিক ফিগার 272-এর ধারে কাছে পৌঁছতে পারেননি নরেন্দ্র মোদী। সরকার করতে হয়েছে শরিকদের কাঁধে ভর করে। এই প্রেক্ষাপটে লোকসভা ভোটের পর প্রথমবার ভারতে এসেই নাম না করে নরেন্দ্র মোদীকে বিঁধলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। আমরা ভারতবর্ষকে গান্ধী, রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বোস এদের সবার সঙ্গে এক মন মিলিয়ে চলতে পারি, সেরকম একটা প্রচেষ্টার প্রয়োজন দরকার। এটা বোধহয় ভারতীয় ভোটাররা জানিয়েছেন এবং সেটা আমাদের মানতেই হবে। যদি এই মুহূর্তে সেটা খুব মানা হচ্ছে, বলা যাবে না। এবার লোকসভা ভোটের প্রচারে নরেন্দ্র মোদীর প্রধান অস্ত্র ছিল অযোধ্যার রাম মন্দির। ভোটের 4 মাস আগে জাঁকজমক করে মন্দিরের উদ্বোধন করেন তিনি। ভোটের প্রচারেও প্রায় প্রতিটি সভা থেকেই রাম মন্দিরের প্রসঙ্গ তোলেন নরেন্দ্র মোদী। যেহেতু মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন নরেন্দ্র মোদী, তাই তার অনুগামীদের একাংশ এই স্লোগানও তুলেছিলেন, জো রামকো লায়ে হ্যায় হাম উনকো লায়েঙ্গে, যার মানে ছিল মোদী রামকে এনেছেন, তাই মোদীকে জিতিয়ে আনা হবে। কিন্তু লোকসভা ভোটের ফলে দেখা যায় রাম মন্দিরকে রাজনৈতিক হাতিয়ার করার বিজেপির কৌশল সফল হয়নি। খোদ রাম জন্মভূমি অযোধ্যাতেই লোকসভা ভোটে হেরে যায় বিজেপি। গোটা উত্তরপ্রদেশে বিজেপির আসন সংখ্যা 62 থেকে কমে হয় 33। বারাণসী লোকসভা কেন্দ্রে নরেন্দ্র মোদীর জয়ের মার্জিন 4,79,505 থেকে কমে হয় মাত্র 1,52,513। শুধু এই নয়, বিশিষ্ট বিখ্যাত মন্দির আছে দেশের এমন 26টি লোকসভা কেন্দ্রের মধ্যে এবার 11টিতে পরাজিত হয় বিজেপি, যা দেখে বিশেষজ্ঞদের একাংশ বলছেন এবারের ভোটে ধর্মীয় মেরুকরণ নয়, দেশবাসী ভোট দিয়েছেন দারিদ্র্য, বেকারত্ব, মূল্যবৃদ্ধির মতো ইস্যুর কথা মাথায় রেখে। অমর্ত্য সেনের মুখেও শোনা গেছে এই কথা। যেখানে রাম মন্দির রয়েছে অযোধ্যায়, সেখানেই বিজেপি হেরেছে সেই কেন্দ্রে। যেখানে বিজেপি অনেক খরচ করে বড় মন্দির বানিয়েছে,
তাতে দুটো দিকেই আছে। একটা হচ্ছে তার মধ্যে ভারতবর্ষকে একটা শুধু হিন্দু দিক দিয়ে দেখা, যেটা মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বোসের দেশে হওয়ার কথা নয়, সেটা করার চেষ্টার মধ্যে যে একটা চিন্তাহীনতা আছে, যে ভারতবর্ষের প্রকৃত রূপটা অবহেলা করা আছে, সেগুলোর পরিবর্তন হওয়া দরকার। এবং তার সঙ্গেও এই মন্দির করতে গিয়ে বহু লোকে জমি টমিকে ছোট জমি প্লট থেকে নিয়ে তাদের মধ্যে যে একটা ভয়ের ভাব এনে দিয়েছে, সেটাতে তো এটাই প্রমাণ হলো যে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করতে গিয়ে তারই একটা দিকে ধনীদের উপরে নির্ভর বেশি করা এবং গরিবদের অবহেলা করা, সেটা তো বহুদিন ধরেই চলছে এই সরকারে। এবং সেটা যে পরিবর্তন এখন হবে, এটা আমাদের আশা। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে কথা বলছেন। পণ্ডিত মানুষ, অর্থনীতি নিয়ে চিন্তাভাবনা করলে ভালো হয়। তো প্রত্যেকেরই রাজনৈতিক মত প্রকাশের অধিকার আছে, আর হিন্দু রাষ্ট্রই ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষতা যদি কোথাও থেকে থাকে, বহুত্ববাদ যদি কোথাও থাকে, মত প্রকাশের অধিকার যদি কোথাও থাকে, যে যার নিজের মতো করে নিজের উপাসনা পদ্ধতি বেছে নেওয়ার অধিকার যদি কোন সমাজে থাকে, সেটা হিন্দু সমাজের মধ্যেই আছে। ভোটের হারজিতের কারণ নিয়ে কাটাছেঁড়া চলবে, কিন্তু সাধারণ মানুষের কি হবে? চাকরি কোথায়? জিনিসপত্রের দাম কবে কমবে? শিক্ষায় দুর্নীতি কবে বন্ধ হবে? এইসব প্রশ্ন দেশের সব রাজ্যে সমান গুরুত্বপূর্ণ। কৃষ্ণেন্দ্র অধিকারী ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। অর্চনাদি সমালোচনা করলেই তখন বিরোধীদের সুরে কথা বলা হচ্ছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এর আগেও সমালোচিত হয়েছেন মোদী সরকারের দ্বারা। দেখুন, অমর্ত্য সেন অনেক বড় ব্যক্তিত্ব, তার সম্বন্ধে কথা বলার আমি উপযুক্ত নই। তবে আমি যেটা দেখলাম, তিনি ভারতবর্ষের ভোটার নন। সুতরাং ভারতের রাজনীতিতে তার সক্রিয় কোনো এই সমালোচনা খুব বেশি মূল্য আসে না। শুধু এই টিভির পর্দায়, মিডিয়া, এগুলোতে ইনফ্লুয়েন্স করে। আমাকে একটু বলতে দিন প্লিজ আমাকে বলতে দিন। আমরা যখন দুজন এমপি ছিল, আমরা তখন বলেছিলাম রাম মন্দির করব। আমাদের 303 হয়েছে, আমরা রাম মন্দির করেছি। ভারতবর্ষের মানুষ তৃতীয়বারের জন্য মোদীকে প্রধানমন্ত্রী করে এনেছে। কোন তৃতীয়বারের জন্য কোনো ইন্ডি মিন্ডি পিন্ডি চটকে কিচ্ছু করতে পারেনি। অনেক করেছে, আরো দেখবেন। আমাকে একটু কথা বলতে দিন, যদি না দেন তাহলে আমি চুপ করে যাই। অর্চনাদি শেষ করে নিক, সুমন আপনি বলবেন। হ্যাঁ, তো এই জায়গায় দাঁড়িয়ে তিনি অর্থনীতিবিদ, তার বলা উচিত ছিল জিনিসের দাম বাড়ছে, তার কি সলিউশন, ভারতের অর্থনীতিতে তার সাবজেক্টের উপর তিনি একটা পার্টিকুলার যে সাবজেক্টের তার কতটা জ্ঞান, সেগুলো সম্বন্ধে আমরা কোনো প্রমাণ পাইনি। সেগুলো নিয়ে এমন কথা বলে যাচ্ছেন আর এই বয়সে, অ্যাট দিস এজ, উইথ দিস হেলথ অ্যান্ড দিস ব্যাকগ্রাউন্ড। আমি আমাকে ক্ষমা করবেন, আমার মনে হয় যে ওনার অর্থনীতিতে যে অবদান, সেই অবদানের উপরে তিনি অর্থনীতিতে ভারতবর্ষকে দিশা দেখালে ভারত অনেক বেশি উপকৃত হতো। আপনি বলছেন তো অর্থনীতিতে দিশা দেখানোর কথা, অযোধ্যার জমির জন্য এর আগে বলেছেন যে কি প্রবল রাজনীতিকরণ হচ্ছে গোটা দেশ জুড়ে, যার জন্য শিক্ষা ক্ষেত্রে ছাত্রছাত্রীদের অনিশ্চয়তার মুখে পড়তে হচ্ছে। কথা আগেও বলেছেন অমর্ত্য সেন, একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। আমি এই জায়গায় পার্থতার কাছে আসবো। অমর্ত্য সেন বলছেন যে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করতে গিয়ে তারই একটা দিক ধনীদের ওপর নির্ভর বেশি করা এবং গরিবদের অবহেলা করা, সেটা বহুদিন ধরেই সরকার করে যাচ্ছে। একজন অর্থনীতিবিদ হিসেবে কথা বলবেন, এটাই তো স্বাভাবিক। একজন আপনি সাধারণ নাগরিক হিসেবে যেটা বলবো, তার থেকে তো একজন অর্থনীতিবিদ দিশা দেখাবেন গোটা দেশ কোন পথে চলবে। নিশ্চিতভাবে অমর্ত্য সেনের কথাগুলো আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে তিনি অর্থনৈতিক পার্সপেক্টিভে এই বিষয়টা বলেছেন যে ভারতবর্ষের সম্পত্তি যে ভাগ, সেটা ধনিক শ্রেণীদের মধ্যে বেশি, এবং ধনিক শ্রেণীদের এই সরকার
কোথাও একটা প্রমোট করছে এবং সাধারণ মানুষের কথাগুলো ভুলে যেতে বসেছে। সাধারণ মানুষের যে রুটি রোজগারের কথা, সাধারণ মানুষের যে চাহিদার কথা, সেই বিষয়গুলো নেগলেক্ট হচ্ছে এই সরকারের আমলে। সেটাই এই ভোট বাক্সে প্রতিফলন হয়েছে এবং কোথাও এই ধর্মীয় উন্মাদনা তৈরি করবার যে চেষ্টা হয়েছে সেটা ব্যর্থ করে দিয়েছে ভারতবর্ষের ভোটাররা, এবং ভারতবর্ষের ভোটাররা এই পার্সপেক্টিভে এবারে লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন। এই কথাটাই তিনি বলেছেন এবং তিনি প্রত্যাশা করছেন যে এই ভোটের প্রতিফলন সরকার তার কাজকর্মে সেটা করবে। শ্রীকুমার দা, অমর্ত্য সেনই বলেছিলেন অ্যান্টি ন্যাশনাল হয়ে যাওয়া কোনো দোষের নয়। আমি এক নম্বর কথা যে অমর্ত্য সেন এই কথাটাই বলতে পারেন, কারণ এখন পলিটিক্স, ইকোনমিক্স এবং এডুকেশন এরা কিন্তু খুব ইন্টার রিলেটেড। এরা কেউ কারোর থেকে একটুও বিচ্ছিন্ন নয়। দেশটাকে যদি ভাবতে হয় তাহলে এই তিনটেকে ইন্টিগ্রেট করে ভাবতে হবে। বিজেপি এর সাথেও আরেকটি জিনিস জুড়ে রেখেছে যার মধ্যে দিয়ে এই তিনটের ম্যানিফেস্টেশন করতে চাইছে, সেটা হচ্ছে রিলিজিয়ান। যে কারণে বিজেপির ম্যাডাম যখন বলছিলেন তখন যে কোন দিকের হকার ভাঙা হচ্ছে এই কথাগুলো যখন বলছেন তখনই আমার খুব কষ্ট হচ্ছিল। হকারদের কোনো জাত নেই, হকারদের কোনো ধর্ম নেই। মূল কথা হচ্ছে হকারদের ভাঙা হবে কি ভাঙা হবে না, এদের রিহ্যাবিলিটেশন হবে কি হবে না, এই প্রশ্নগুলো কিন্তু ছিল। এখন অমর্ত্য সেন, তাকে নিয়ে তো এই রাজনীতি অনেক দিন ধরেই চলছে। যিনি ভাইস চ্যান্সেলর এসেছিলেন তাকে তার জমি আশ্রমিকদের কতটা জমি দেওয়া হবে তার মাপ জোপ, এত লজ্জার, এ বোধহয় এই লজ্জা ঢাকার জায়গা ছিল না। আর সত্যি সত্যি তো কোর্ট থেকে দিয়েছে জমি, ঠিক আছে, কিন্তু গর্ভগৃহ বলে যে বাবরি মসজিদটা ভাঙা হয়েছিল, সেই গর্ভগৃহের রামলালা যে জায়গাটা ছিল সেখানটা কি হিসেবে ব্যবহার হচ্ছে? সেখানে তো কুকুর বিড়াল আসছে, তাতে সকালের কাজকর্ম করছে। তো এটাই তো হচ্ছে রাম জন্মভূমির গর্ভগৃহ, এটাই ছিল যাই চেহারা। তো এটা আমি যা বলেছি ঠিক বললেন, আমি ঠিক বলেছি। আপনি কারেক্ট ইয়োরসেলফ। নো কারেক্ট নো, ইয়োরসেলফ। অ্যাবসলিউটলি নো। হোয়াট ইজ দ্যাট? আই হ্যাভ নারেটেড দ্যাট অনলি। যে রামলালার গর্ভগৃহে কি করছে? কোনটা গর্ভগৃহ? কোনটা গর্ভগৃহ? কন্ট্রোল ইয়োরসেলফ। অন্যের ধর্মে আঘাত দেওয়ার অধিকার আপনার নেই। আরে কোন ধর্ম? আমারই তো ধর্ম। স্বাধীনতার আমি যেটা বললাম সেটা খুব পরিষ্কার। পুরনো যেখানে রামলালার মূর্তি ছিল সেই জায়গাটা কি হিসেবে ব্যবহার হচ্ছে, ওটাই গর্ভগৃহ বলা হচ্ছে। তাহলে এখন কি হচ্ছে? এখন কি হচ্ছে? আমি দুটো কথা বলি। আমার খুব অবাক লাগলো যে অমর্ত্য সেন মন্তব্য করবেন কি করবেন না, উনি ভারতবর্ষের ভোটার কি ভোটার নন তার উপরে নির্ভর করছে। এটা খুব মানে আশ্চর্যজনক বিষয় এবং লজ্জার বিষয় এই ধরনের কোনো মন্তব্য করা বলে আমি মনে করি। দ্বিতীয় কথা হচ্ছে, একটু আগে পাপিয়া তোমরা দেখাচ্ছিলে বর্ধমান পুরসভার চেয়ারম্যান কিছু কথা বলেছেন, কায়েমি স্বার্থ, ছোবল, এইসব শব্দ ব্যবহার করেছেন। এই মুহূর্তে একটা ইনফরমেশন আমার কাছে এসছে, ভদ্রলোকের নাম গৌরব সমাদ্দার, উনি জাতীয় কংগ্রেসের প্রার্থী ছিলেন ওই চেয়ারম্যান সাহেবের বাড়ি মানে ওয়ার্ডে। চেয়ারম্যান সাহেবের বাড়ির সামনে এই মুহূর্তে যে ফ্ল্যাট বাড়িটা তৈরি হচ্ছে সেই ফ্ল্যাট বাড়িটাও বেআইনি, চেয়ারম্যান সাহেব নাকি জানেন না। 2, এই মুহূর্তে চেয়ারম্যান সাহেবের ওয়ার্ডে 3টে পুকুর বেআইনিভাবে ভরাট করা হচ্ছে। এই মুহূর্তের ইনফরমেশন এবিপি আনন্দ ইনভেস্টিগেট করতে পারে। আমার একটাই বক্তব্য, তার মানে এই মুহূর্তে চেয়ারম্যান সাহেবের কোনো ব্যক্তিগত স্বার্থে, যেটাকে উনি কায়েমি স্বার্থ বলছেন, ছোবল ওনাকে ব্যক্তিগতভাবে ওনার দলের লোকেরা মেরেছেন, ভাগ দেননি, তাই উনি হঠাৎই প্রতিবাদে নেমে পড়েছেন। আরটিআই করা হয়েছিল, চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল 3টে পুকুর যে ভরাট হচ্ছে বেআইনিভাবে আপনি জানেন কি জানেন না, আরটিআই এর অবধি চেয়ারম্যান সাহেব জবাব দেননি। সেই জন্য তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্বন্ধে যত কম সার্টিফিকেট বিশেষজ্ঞরা দেবেন ততই বাংলার মানুষের জন্য একদম অনলাইন নেব। না আমাদের সুমনদারা খুব বলে ভালো, কিন্তু বাংলার মানুষের বিশ্বাসযোগ্যতা তাদের প্রতি নেই। তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষ বিশ্বাসযোগ্যতা রেখেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষ প্রশাসক হিসাবে তাদের বিরুদ্ধে চোখে আঙুল দিয়ে অন্যায় করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করতে পারে। কিছু বলতে চাইছেন
আমি শৈলদা কিছু বলতে চাইছি, শুধু আমি একটা কথা উল্লেখ করব। শৈলদা, আপনার মনে আছে কিনা জানি না, অমর্ত্য সেন একটা আলোচনায় একদম সরস মন্তব্য করেছিলেন নোট বাতিল নিয়ে। তিনি মজা করে পিসি সরকারের ম্যাজিক বলেছিলেন এবং সেখানে বলছেন যে সকলের জন্য ন্যূনতম আয়ের প্রকল্পেও দারিদ্র সমস্যার সমাধান হবে না, কারণ সমস্যাটা টাকার নয়, সমস্যাটা সমাজের। প্রায় একই সূত্র শোনা গেল এবারও। একদম সোজা কথা। উনি যে হাইটের মানুষ, যে হাইটের ওনার শিক্ষা সংস্কৃতি, এ সম্পর্কে আমাদের কিছু বলা বা কোনো মন্তব্য করা কিন্তু ধৃষ্টতা। এক। 2 নম্বর হচ্ছে, আমি খালি একটা বলতে চাই, লেট আস কাম ব্যাক টু দ্য আওয়ার টপিক, যে মাননীয় মুখ্যমন্ত্রী যে আদেশগুলো বা নির্দেশগুলো এই গত 2 দিন ধরে দিচ্ছেন, আমার কেন জানি না এটাকে খুব কনসাসলি, মানে একটু ইনকোহারেন্ট এবং সামঞ্জস্যহীন। আমি কিন্তু কোনো লিড খুঁজে পাচ্ছি না। কী কারণে উনি বলছেন সেটা উনিই ভালো বলতে পারবেন। কখনো যে কথা বলছেন সেটা আবার উনি রিট্রিভ করার চেষ্টা করছেন, আবার যে কথা বলছেন না সেটা কিন্তু ভেতরে ভেতরেই থাকছে। এটা কিন্তু মানে উনি যে কি বলতে চাইছেন, আমার মনে হচ্ছে শি ইজ নট বিং এবল টু এক্সপ্রেস দ্যাট। মানে আসল ঘটনাটা কি সেটা কিন্তু আগামী দিনে ভবিষ্যতেই আমাদের বলবে। হ্যাঁ, অর্চনাদি কিছু বলতে চাইছেন। অর্চনাদি, মাননীয় মুখ্যমন্ত্রীর যে সেলফ কন্ট্রাডিকশন বিহেভিয়ার, এইটা তার কাজের ভেতর দিয়ে আমার রাজ্যের হকারদের ভবিষ্যৎকে, যে একটা অনিশ্চিত জায়গা, যাদের ভাঙাচোরা হয়েছে, যাদের এখন কোথায় দাঁড়াবে, যাদের পেট আজকে কিভাবে চলবে, সেই চিন্তাটা মুখ্যমন্ত্রী আজকে করুন। একদম। কিন্তু বিষয়টা যে বিষয় হোক, সমস্যার সমাধান হোক, সমাজের কল্যাণ হোক, সেটা প্রকৃত অর্থে সব দিক থেকে, সেটা রাজ্যের হোক এবং গোটা দেশের হোক। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছে।